দিন নাই স্যার। আমরা সিঙ্গেল স্যার। আচ্ছা, তার মানে আজকে যারা আসেনি তারা বোঝা যাচ্ছে তাহলে তাহলে তারা কাপল আছেন, তাই তো? জি স্যার। তাহলে আজকের অ্যাটেন্ডেন্সটা আপনারা নিজেরাই নিয়ে রাখিয়েন, তাহলে বুঝতে পারবেন হচ্ছে কার কার। আর যারা আসে নাই স্যার ওদের মাইনাস পয়েন্ট। ওটাই, যারা জানেন না আজকে দেখে রাখেন কারা কারা আসছে, যারা যারা আসেননি ওদের কাছ থেকে ওদেরকে ধরবেন। খাওয়া দাওয়া করবেন। আজকে আমরা যারা আসছি তাদের একটু প্লাস পয়েন্ট দিয়ে দিয়েন। হ্যাঁ, তাহলে শুরু করি। আর মনে হয় কেউ আসবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, আজকে আমরা হচ্ছে মিলার্স থিওরেম একটা আছে, শুরু করব। আচ্ছা, আমি একটু প্রেজেন্ট করি। আচ্ছা, লাস্ট আমরা দেখছিলাম হচ্ছে ম্যাক্সিমাম সিগন্যাল ফ্রিকোয়েন্সি। আজকে মিলার্স থিওরেম দেখব। আচ্ছা, মিলার্স থিওরেমটা আসলে এটা আজকে বলতে গেলে আসসালামু আলাইকুম। মিলার্স থিওরেমটা যেটা হচ্ছে আজকে আমরা যা যা দেখব সবই বলা যায় থিওরিটিক্যাল জিনিসপত্র। আজকে কোনো ম্যাথ নাই। আচ্ছা, মিলার্স থিওরেমটা নরমালি আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার জন্য অ্যাপ্লাই করে থাকি। আমরা যখন একটা ইকুইভ্যালেন্ট সার্কিট নরমালি ড্র করতে যাব, সাপোজ ধরেন বিজেটি হোক কিংবা যে কোনো সার্কিটই হোক, নরমালি অপএম কিংবা বিজেটির ক্ষেত্রে মানে ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার জন্য। এবং এই সার্কিটটা ড্র করার পর যেটা অ্যানালাইসিস করতেও মিলার্স থিওরেম একটু হেল্প করে। কিভাবে হেল্প করে একটু পরে দেখতেছি। নরমালি যেসব সার্কিটে ফিডব্যাক থাকে, আমরা তো জানি যে অপেমের যে সার্কিট গুলা বেশিরভাগ সার্কিটই দেখা যায় ফিডব্যাক থাকে। এই যে ফিডব্যাক গুলা যেটাতে থাকে সেই সেই সব সার্কিটে নরমালি মিলার্স থিওরেমটা একটু বেশি ইউজ হয়ে থাকে। কারণ যখন ফিডব্যাক থাকে তখন হচ্ছে সেখানে একটু ক্যালকুলেশন করাটা একটু জটিল হয়ে যায়। কিভাবে জটিল হচ্ছে এটা একটু পরে আমরা আবার দেখবো। খালি একটু শুনে যাই আপাতত। আচ্ছা, এইটাই হচ্ছে নরমালি আসলে এই ফিডব্যাকটা সরানোর জন্য যে সব অ্যানালাইসিসটা একটা যে মেথড, ফিডব্যাকটা সরায় আমরা কিভাবে কাজ করতে পারি, সেই কারণে এই মিলার্স থিওরেমটা আসলে একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এখন একটা পিডিএফ ফাইলে চলে যাচ্ছি। এখান থেকে একটু বের হই। তার আগে একটা জিনিস একটু দেখি। তার আগে হচ্ছে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই সার্কিটটা আমরা আগে দেখছিলাম, একটা নন আইডিয়াল অপেমের ইকুইভ্যালেন্ট সার্কিট। একটা নন আইডিয়াল অপেমের ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এরকম ছিল। একটা রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে একটা ডিপেন্ডেন্স সোর্স ছিল, তার সাথে একটা আউটপুট রেজিস্ট্যান্সও ছিল। আচ্ছা, এখন আমরা যত ক্যালকুলেশন করছি, মানে আমরা যত যে এমপ্লিফায়ার যত হিসাব করছি সবকিছুই কিন্তু আমরা আইডিয়াল ধরে করছিলাম। কিন্তু সেই জিনিসগুলো যদি আমরা নন আইডিয়াল ধরে করতাম তাহলে কিন্তু ফর্মুলা গুলো এত সহজে বের করা পসিবল ছিল না। আচ্ছা, যেমন এখানে একটু তাকাই, যেমন এটা একটু খেয়াল করেন তো, এখানে যে হাতে ড্র করা একটা ডায়াগ্রাম আছে, এটা কোন এমপ্লিফায়ার? স্যার নন নন ইনভার্টিং। আচ্ছা, এখানে ডায়াগ্রামটা একটু ভুল আছে। ভুল বলতে কি, প্লাস মাইনাসটা একটু ভুল দেওয়া আছে আর কি। মানে হচ্ছে এইখানে পয়েন্টার, আচ্ছা এইখানে হবে হচ্ছে মাইনাস, নিচে হবে প্লাস। তাইলে এখন কোন ইয়ে হবে?
কোন এমপ্লিফায়ার হবে? স্যার নন ইনভার্টিং। ইনভার্টিং, কারণ হচ্ছে একটু দেখেন নন ইনভার্টিং টার্মিনালটা হচ্ছে গ্রাউন্ডেড। নন ইনভার্টিং টার্মিনালটা জি গ্রাউন্ডেড, স্যার, ইনভার্টিং স্যার। এটা হচ্ছে ইনভার্টিং। আচ্ছা, আমরা তো যখন ইনভার্টিং করছিলাম তখন তো খুব সহজেই আইডিয়াল ধরে করে ফেলছিলাম। আচ্ছা, এখন যদি এটা প্র্যাকটিক্যাল কেস ধরি, মানে হচ্ছে নন আইডিয়াল কেস যদি হয়, নন আইডিয়াল কেসে হইলে কিছুক্ষণ আগে তো আমরা ইকুইভ্যালেন্স সার্কিটটা দেখে আসলাম। তার মানে একটা অপেমের জায়গায় আমাকে এই জিনিসটা রিপ্লেস যদি করে দেওয়া হয় তাহলে নন আইডিয়াল কিংবা প্র্যাকটিক্যাল কেসটা চোখে পড়বে। আচ্ছা, তাইলে এইখানে যে অপেমটাকে মার্ক করা হয়েছে, এখানে যে অপেমটা মার্ক করা আছে এই অপেমের জায়গায় তাহলে হচ্ছে আমরা নন আইডিয়াল যে ডায়াগ্রামটা দেখলাম সেইখানে যদি এটা রিপ্লেস করে দেই তাহলে কি এটা এরকম পাওয়া যাবে? কি মনে হচ্ছে? একটু খেয়াল করেন তো, যদি ওই অপেমের জায়গায় আমরা নন আইডিয়াল ইকুইভ্যালেন্স সার্কিটটা যদি রিপ্লেস করে দেই তাহলে ডান পাশের ডায়াগ্রামটা ড্র করা যাবে কিনা? স্যার যাবে, কিন্তু স্যার বুঝি নাই ক্লিয়ারলি স্যার। ক্লিয়ারলি বোঝা যায় না। একটু খেয়াল করেন এই অপেমের মধ্যে আমাদের নর্মালি কি কি থাকে। এই অপেমে যখন আমরা একটা নন আইডিয়াল, এটা তো নন আইডিয়াল অপেম, পিডিএফ ফাইলটা তো দেখতে পাচ্ছেন তাই না? হুম, এই এখানে এটা হচ্ছে আমাদের তো নন আইডিয়াল। নন আইডিয়াল এর মধ্যে কি কি থাকে? নন আইডিয়াল এর মধ্যে হচ্ছে একটা ইনপুটে একটা রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সটা গ্রাউন্ডেড, আর একটা আউটপুট রেজিস্ট্যান্স। এখন এইটার জায়গায় এই যে অপেমের জায়গায় যদি আমরা এটা রিপ্লেস করে দেই তাহলে এরকম এই পোর্শনটা এক্সট্রা অ্যাড করতে হচ্ছে না? জি স্যার। জি স্যার। তার মানে আমরা বলতে পারি এখানে যদি সেটা নন আইডিয়াল ধরা হয় তাহলে বলা যায় আহ, এরকম হবে ডায়াগ্রামটা। আচ্ছা, এখন যদি আমরা এটাকে অ্যানালাইসিস করতে যাই, অ্যানালাইসিস যদি যেমন হচ্ছে ক্লোজড লুপ ভোল্টেজ গেইন যদি বের করতে যাই, গেইন বের করাই যাবে। সেখানে আমাদের হয়তো মেশ অ্যাপ্লাই করতে হইতে পারে, কিংবা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে আমরা হচ্ছে ভি নট আর ভিআই এর মধ্যে একটা রিলেশন খুঁজে পাবো। আচ্ছা, এটা তো একটা ধরেন একটা ফিডব্যাক, একটা ছোট ডায়াগ্রামের জন্য। হুম, আচ্ছা, এখন যদি ধরেন আপনি যদি এরকম বলা হয় যে আমরা এই ডায়াগ্রামটা যে আছে, যেমন একটা ক্যাসকেট ক্যাসকেট করা যদি ডায়াগ্রাম চলে যায়, ধরেন সাপোজ এইটাতে, এখন এইটাতে কোনো কারণে বললো একটা ফিডব্যাক আছে, সেটা হচ্ছে এই ধরেন হচ্ছে এই ভোল্টেজ ফলোয়ারের এইখান থেকে ধরেন হচ্ছে ফিডব্যাকটা একদম হচ্ছে আউটপুটের সাথে কানেক্ট। আচ্ছা, এটা তো আমরা আইডিয়াল ধরে করছিলাম। এখন এইটা যদি আমরা প্র্যাকটিক্যাল ধরে করতাম তখন কি করতে হতো? এই প্রতিটা অপেমের জায়গায় একটা করে ইকুইভ্যালেন্ট নন আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট বসাইতে হইতো। বসাইলে ডায়াগ্রামটা অনেক জটিল হয়ে যেত। তার উপর এইখানে একটা আছে হচ্ছে ফিডব্যাক, এবং এই ফিডব্যাকটা আছে হচ্ছে ফার্স্ট স্টেজের ইনপুট থেকে একদম লাস্ট স্টেজে। সেই ক্ষেত্রে এই ফিডব্যাকটা খুবই প্রবলেম করে ফেলবে, কারণ হচ্ছে এই ফিডব্যাকটা যদি না থাকতো তাও একটু বলা যাইতো যে ডায়াগ্রামটা একটু ইজি হবে। ফিডব্যাকটা থাকায় আরো বেশি জটিল হয়ে গেছে, যেহেতু আমরা এখন নন আইডিয়াল অ্যানালাইসিস করতেছি। আচ্ছা, এই মিলার থিওরাম আসলে বলে এই ফিডব্যাকটা যদি তুলে দেই আমরা, ফিডব্যাকটা তুলে দিই, কারণ ফিডব্যাকটা তুলে দিলে অ্যানালাইসিসটা অনেকটা ইজি হয়ে যায়। কারণ এই ফিডব্যাকটা যদি না থাকতো, ধরেন সাপোজ এই সার্কিটে যদি এটা না থাকতো তাহলে কিন্তু ডায়াগ্রামটা অনেক সহজ হয়ে যেত। আচ্ছা, এই মিলার থিওরামে এই ফিডব্যাকটা তুলে দেওয়া সম্ভব, এবং তুলে দিলে সার্কিটে তো অবশ্যই কিছু চেঞ্জ তো আসবেই। আচ্ছা, চেঞ্জটা কি? চেঞ্জটা আমরা হচ্ছে আবার একটু ইয়েতে যাই দেখি, মানে পাওয়ার পয়েন্ট স্লাইডে কিভাবে ফিডব্যাকটা তোলা হয়।
আচ্ছা, এইখানে যে দুইটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে। আচ্ছা, উপরের ডায়াগ্রামটা একটু খেয়াল করি। আসলে মেলার্স থিওরেম যে কোনো দুইটা নোডের মধ্যে যখন কোনো ইম্পিডেন্স কানেক্ট থাকে তখন হচ্ছে সেটাকে আমরা তুলে ফেলতে পারি, এবং তুলে ফেললে চেঞ্জটা কি আসবে, যেমন এখানে দেখা যাচ্ছে 1 নাম্বার নোড আর 2 নাম্বার নোডের মধ্যে একটা ইম্পিডেন্স আছে হচ্ছে জেড। আচ্ছা, আপনাদের সার্কিট টু তো কোর্সটা কি এইবার হচ্ছে না শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে মনে হয়, তাই না? জি স্যার, শেষ জি হয়ে স্যার। গেছে। আচ্ছা, তাহলে তো ইম্পিডেন্স কি জানেনি। আচ্ছা, হ্যাঁ, যেটা বলতেছিলাম, যখন দুইটা নোডের মধ্যে কোনো ইম্পিডেন্স থাকবে তার মানে সেটা রেজিস্ট্যান্সও হইতে পারে, কিংবা ক্যাপাসিটর, ইন্ডাক্টর, সেটার মিক্সও থাকতে পারে, মানে আরএলসি থাকতে পারে আর কি। আচ্ছা, এখানে তার মানে একটা ইম্পিডেন্স ধরা আছে। যখন যে কোনো দুইটা নোডের মধ্যে একটা ইম্পিডেন্স থাকবে তার মানে আমরা যে কিছুক্ষণ আগে যে যেমন ইনভার্টিং এমপ্লিফায়ার দেখলাম, ইনভার্টিং এমপ্লিফায়ারের ইনভার্টিং টার্মিনাল থেকে আউটপুটে হচ্ছে একটা ফিডব্যাক আছে, যেটা ছিল হচ্ছে আরএফ। হ্যাঁ, তার মানে আমরা যদি সেই আরএফটাকে যদি তুলতে যাই তখন আমরা চিন্তা করতে পারি যে V1টা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল আর হচ্ছে V2টা আউটপুট ধরতে পারি। আচ্ছা, এই মিলার্স থিওরেমটা যে কোনো দুইটা নোডের মধ্যে যখন কোনো ইম্পিডেন্স থাকবে আমরা সেই দুইটা নোডের মধ্যে যে ইম্পিডেন্সটা আছে সেটাকে তুলে দিতে পারি। এইভাবে একটা ফিডব্যাককেও তুলে দেওয়া যায়। এবং এইখানে যে দেখানো হয়েছে যে ডট ডট করে একটা সার্কিটের মতো একটা দেখানো হচ্ছে, এইটার এইটার মানে হচ্ছে আমরা আসলে এই ব্ল্যাক বক্সের, মানে এটা ব্ল্যাক বক্সের মতো, এর ভিতরে কি আছে আমরা জানি না, সেটা জানারও দরকার নেই। এর ভিতরে হচ্ছে অপেমের সার্কিটও থাকতে পারে, তারপর হচ্ছে ট্রানজিস্টরের সার্কিটও থাকতে পারে, আবার ডায়োডের সার্কিটও থাকতে পারে, যে কোনো সার্কিটই এর মধ্যে থাকতে পারে। আমাদের এখানে যেটা কাজ সেটা হচ্ছে আমাদের যে দুইটা নোডের মধ্যে যে ইম্পিডেন্সটা আছে সেটা তুলে ফেলা। তার মানে এখানে যে 1 নাম্বার আর 2 নাম্বার নোডের মধ্যে জেড যে আছে সেটাকে তুলে ফেললে কি রকম দাঁড়াবে সার্কিটটা। যদি 1 নাম্বার নোডের ভোল্টেজ যদি V1 হয় আর 2 নাম্বার নোডের ভোল্টেজ এখানে V2 ধরা আছে। আচ্ছা, এখন জেডটাকে যদি তুলে দেওয়া হয় তখন কি হবে? তখন হচ্ছে 1 নাম্বার নোড থেকে গ্রাউন্ডে একটা ইম্পিডেন্স আসবে আর 2 নাম্বার থেকে গ্রাউন্ডে আরেকটা ইম্পিডেন্স আসবে, দুইটা, মানে একটাকে ভেঙে দুইটা আসলো। এখন অনেকে মনে হইতে পারছে আগেই তো মনে হয় সহজ ছিল, আগে একটা ছিল এখন তো দুইটা চলে আসলো। আসলে জিনিসটা না, ওই রকম না। কারণ হচ্ছে যখন কোনো ইম্পিডেন্স দুইটা নোডের মধ্যে থাকে, যেমন আমরা কিছুক্ষণ আগে যে দেখলাম ইনভার্টিং যে সার্কিটটা, যখনই হচ্ছে দুইটা ফিডব্যাকের মধ্যে যখন ফিডব্যাক কানেকশনটা ছিল, ফিডব্যাক কানেকশনটা যদি না থাকতো ডায়াগ্রামটা কিন্তু অনেকটা ইজি হতো। ফিডব্যাক কানেকশন থাকে সেখানে একটু জটিল হয়ে গেছে, মানে ডায়াগ্রামটা দেখতে একটু জটিল হয়ে গেছে। আচ্ছা, সেই ফিডব্যাকটা তুলে যদি দুইটা রেজিস্ট্যান্স, মানে ইনভার্টিং এমপ্লিফায়ারের জন্য রেজিস্ট্যান্স কিংবা ইম্পিডেন্স যদি এই 1 নাম্বার নোড থেকে গ্রাউন্ডে দিয়ে দেওয়া যেত ডায়াগ্রামটা আরো সহজ হইতো। আচ্ছা, সেটা আমরা ওই পিডিএফ ফাইলটাতে আরেকটু পরে আবার যাবো। আচ্ছা, এখন এই যে জেড কে ভেঙে দুইটা যে নতুন ইম্পিডেন্স আসলো Z1 আর Z2, এই দুইটা মানটা তো আমাকে নিশ্চয়ই জানতে হবে, এটা তো জাস্ট এমনি দিয়ে দেওয়া যায় না। মানটা কিভাবে বের করব? মানটা বের করতে হবে হচ্ছে এই Z1 যেটা আছে, Z1 এর মানটা হবে হচ্ছে Z ডিভাইডেড বাই 1 মাইনাস কে। জেড তো ইম্পিডেন্সটা ছিল, ইম্পিডেন্সের মানটা জেড, আর 1 মাইনাস কে, 1 - কে মানে কে জিনিসটা কি সেটা তো আমরা জানি না, এইখানে দেওয়া আছে। এখানে দেখেন কে ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে V2 ডিভাইড বাই V1, তার মানে V2 আর V1 এর মধ্যে রেশিওটাই হচ্ছে কে। আচ্ছা, তাহলে Z1 এর মানটা কিভাবে বের করতে হবে? Z ডিভাইড বাই 1 মাইনাস কে, আর Z2 এর মানটা বের করতে হবে কে ইন্টু জেড ডিভাইড বাই কে মাইনাস 1। এটা দিয়ে করলে এই Z1 আর Z2 মানটা বের হয়ে যাবে।
এতে কি হবে, ফিডব্যাকটা উঠে গেল, কিন্তু এখানে দুইটা যে নতুন ইম্পিডেন্স আসলো সেটা হচ্ছে গ্রাউন্ডেড। কারণ দুইটা নোডের মধ্যে যখন কোনো ইম্পিডেন্স থাকে আর কোনো ইম্পিডেন্স যখন গ্রাউন্ডেড থাকে, গ্রাউন্ডেড থাকলে অ্যানালাইসিসটা অনেক ইজি হয়ে যায়। এই কারণে আমরা মাঝে মাঝেই এই নর্মালি বিশেষ করে ফিডব্যাক সার্কিটের জন্য মিলার থিওরেমটা ইউজ করে ফিডব্যাকটা তুলে সেইখান থেকে একটা গ্রাউন্ডে ইম্পিডেন্স নিয়ে আসা হয়। আচ্ছা, আমি এখন ওই আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য আমি হচ্ছে আবার একটু পিডিএফ ফাইলে ব্যাক করতেছি যে কিভাবে আসলে একটা ইম্পিডেন্সকে তুলে ফেলা যায়, মানে ফিডব্যাককে কিভাবে একটা ফিডব্যাককে তুলে ফেলা যায় সেটা আমরা ওই পিডিএফ ফাইলটা থেকে একটু দেখি। আচ্ছা, হ্যাঁ, এখানে আসলে আমাদের জেড এর জায়গায় আসলে আছে হচ্ছে আরএফ, এখানে জেড নাই, জেড এর জায়গায় হচ্ছে আরএফ আছে, সমস্যা নেই। কারণ রেজিস্ট্যান্সের ইম্পিডেন্স কি হয়? হুম, ওহম স্যার স্যার, ওহমই তো স্যার, জেডের ইম্পিডেন্স ওহম, ইম্পিডেন্স ওহমই তো হয় সবকিছু। ইম্পিডেন্সের একক ওহম। একক ওহম, ঠিক আছে। ধরেন আর এর ইম্পিডেন্স কি? স্যার ওহম। না, ইম্পিডেন্স বলছি, ধরেন হচ্ছে আর একটা রেজিস্ট্যান্স, হ্যাঁ, একটা রেজিস্ট্যান্স ধরেন হচ্ছে জাস্ট আর দেওয়া। হুম, এখন বলা হলো রেজিস্ট্যান্সের ইম্পিডেন্স কত? আর রেজিস্ট্যান্সের ইম্পিডেন্স কিন্তু আরই। কারণ আমরা তো জানি যে ইম্পিডেন্স আর রেজিস্ট্যান্সের মান সমান হয়। স্যার আর প্লাস এক্সএল মাইনাস এক্সি, জে অফ এক্সএল মাইনাস এক্সি। না না, এখানে তো ইয়ে নাই, এখানে তো আপনার স্যার মানে মেন সূত্রটা তো স্যার এটা নাকি, যেহেতু ওগুলা নাই, ওগুলা জিরো, শুধু আরটা ইম্পিডেন্স। ইনক্লুড করা থাকলে হয়তো, এই যেহেতু নাই সেক্ষেত্রে আরই রাইট হবে, এটা তোমারটাই ঠিক আছে। হ্যাঁ, শুধু আরই হবে। হ্যাঁ, এখানে এক্সএল এক্সি আনার দরকার নেই, কারণ হচ্ছে এখানে তো ওই এলিমেন্টটাই নেই। কারণ আমরা জানি হচ্ছে সবসময় যে আপনার আর ইকুয়াল টু জে এক্সএল মাইনাস ওয়ান বাই এক্সি হবে, হ্যাঁ, সেই রকম না আর কি। সবসময় তো প্লাস নাও হইতে জি পারে। স্যার, আর থাকলে আর কে ইম্পিডেন্স হতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। অনেক সময় তো ক্যাপাসিটর কিংবা ইয়ে আপনার ইন্ডাক্টর তো প্যারালালেও থাকতে পারে। আচ্ছা, এই কারণে শুধু আর থাকলে ইম্পিডেন্সটা আরই আর কি। আচ্ছা, তাইলে এইখানে দেখা যাচ্ছে যে ফিডব্যাকটা যে আসছে, এখন ফিডব্যাকটা থাকা একটু ক্যালকুলেশনটা একটু কঠিন হবে। এখানে যদি আমরা মিলার থিওরেমটা ইউজ করে যদি ইউজ করা হয় তাহলে হচ্ছে এখানে দুইটা, এটাকে যদি তুলে দিই, ধরেন হচ্ছে এটাকে আমি রাখতে চাচ্ছি না, তাহলে কি হবে, মিলার থিওরেম অনুযায়ী এই নোড থেকে, ধরেন ওইটা তুলে দিলাম, এই নোড থেকে আরেকটা এক্সট্রা একটা রেজিস্ট্যান্স প্যারালালি আর ওয়ান এর সাথে আসবে, আবার হচ্ছে আর নট, কারণ এই নোডের সাথে তো আর এফটা ছিল, আর এইখান থেকে আরেকটা রেজিস্ট্যান্স হচ্ছে প্যারালালি আর এল এর সাথে যুক্ত হবে। তার মানে এইটা যদি তুলে দেওয়া হয় তাহলে হচ্ছে সার্কিটটা দাঁড়াবে হচ্ছে এইরকম, যেটা একটু বড় করে এইখানে ড্র করা আছে। যেটা দেখাইলাম সেটা একটু ওইখানে গ্যাপে গ্যাপে ড্র করা আছে। এখন অনেকেই বলতে পারেন স্যার উপরেরটাই তো ছোট ছিল মনে হচ্ছে, নিচেরটা তো আরো বড় হয়ে গেল। আচ্ছা, বড় হইলেও এইটাতে কিন্তু ক্যালকুলেশনটা অনেক ইজি, কারণ এখানে আসলে মেশ অ্যানালাইসিসে অ্যাপ্লাই করার দরকার নেই, আবার নোডাল অ্যানালাইসিসে অ্যাপ্লাই করার দরকার নেই, খুব সহজেই ভোল্টেজ ডিভাইডার রুল দিয়েই সবকিছু আউটপুট ইনপুট সবই বের করে ফেলা যায়। হুম, জি স্যার, জি স্যার। হ্যাঁ, কারণ এই টাইপের সার্কিট কখনো কি ডিসি সার্কিটে দেখছিলেন? যেমন হচ্ছে একটু দেখেন, নিচের পোর্শনটা হচ্ছে কানেক্ট করা, কিন্তু উপরের পোর্শনটা কিন্তু ওপেন করা, এরকম সার্কিট স্যার কখনো রিলেশন জি পটেনশিয়াল স্যার, নাকি এরকম একটা সার্কিট। ডিসি ডিসি সার্কিটে ছিল এরকম স্যার, স্যার দেখছিলাম স্যার। রিলেশন পটেনশিয়াল আর কি এরকম একটা সার্কিট, মানে একটা সার্কিটে আরেকটা সার্কিটের সাথে কানেক্ট থাকবে, কিন্তু এক সার্কিটের কারেন্ট আরেক সার্কিটে যাবে না আর কি। হ্যাঁ, একদম ঠিক বলছেন, এক সার্কিটের কারেন্ট আরেক সার্কিটে যাবে না। হ্যাঁ, তার মানে আসলে এই দিক দিয়ে যদিও কানেক্ট আছে,
এই দিক দিয়ে আসলে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে আপনি বলতে পারেন এইটা, এই সার্কিটটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালি আপনি ক্যালকুলেট করতে পারেন, আবার এই সার্কিটটাও সম্পূর্ণ আলাদাভাবে ক্যালকুলেশন করা যায়, একটার সাথে সরাসরি আরেকটাতে সম্পর্ক নাই। আছে হয়তো ডিপেন্ডেন্ট সোর্সের মাধ্যমে কানেকশন আছে, কিন্তু দুইটা আসলে আলাদা আলাদা। যেহেতু কারেন্ট কোনো ফ্লো করতেছে না, আপনি ধরতে পারেন দুইটা সম্পূর্ণ আলাদা সার্কিট। এবং যেহেতু এটা এখন সম্পূর্ণ আলাদা সার্কিট, এখন কিন্তু দুইটা জাস্ট খুব ইজিলি ক্যালকুলেট করে ফেলা যাবে। এই মিলার থিওরেম আসলে এই জিনিসটাই করে, যখন একটা কোনো সার্কিট খুব কমপ্লেক্স হয়ে যায়, যখন ওই যেমন হচ্ছে যে বিশেষ করে এক নোড থেকে আরেক নোডে যখন ফিডব্যাক গুলো থাকে, সেই সব ক্ষেত্রে হচ্ছে এই মিলার থিওরেমটা ইউজ করা হয়, ইউজ করে সার্কিটটাকে একটু ছোট বানানোর চেষ্টা করা হয় আর কি। এই এবং হচ্ছে এটা তো হচ্ছে ইনভার্টিং এমপ্লিফায়ার ছিল। হ্যাঁ, এখন প্র্যাকটিক্যাল ইনভার্টিং এমপ্লিফায়ারে এখানে একটা অ্যানালাইসিস আছে, এটা আপনারা একটু দেখিয়েন। এটা হচ্ছে দেখাটা ম্যান্ডাটরি না, অপশনাল। কারণ যদি দেখার ইচ্ছা হয় দেখবেন, আর একটু দেখিয়েন। যদি কেউ যদি বুঝতে সমস্যা হয় আমাকে নেক্সট ক্লাসে বলবেন, আমি হচ্ছে দেখাই দেব কিভাবে স্যার আসলে। কোনটা স্যার? এই যে পিডিএফ ফাইলটা একটা আপনাদের লেখা আছে হচ্ছে অপশনাল রিডিং মেটেরিয়াল মডিউল 2 তে একটা আছে, দেখবেন আপলোড করা আছে একটা পিডিএফ ফাইল, যেটা হাতে লেখা, যেটা দেখাচ্ছি আপনাদের, এটার কথা। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এইখানে ফাইনালি নরমালি আপনাদের কি মনে আছে আমরা হচ্ছে একটা ইনভার্টিং এমপ্লিফায়ারের গেইন কত বের করতাম? গেইন কি ছিল? স্যার -RF/R1। মাইনাস আর এফ বাই আর ওয়ান, মাইনাস আর এফ বাই আর ওয়ান। আচ্ছা, এই ক্ষেত্রে আর ওয়ান নাই, এখানে ধরেন হচ্ছে আর ইন লেখা আছে আর কি, মানে সার্কিট ডায়াগ্রামটাতে ইন দেওয়া আছে। আচ্ছা, স্যার ইনপুট রেজিস্ট্যান্সটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আসলে এটা ওয়াই ইন হবে একটু, ইনপুট না মানে আর ওয়ান এর জায়গায় যেটা আছে এখানে আচ্ছা, সার্কিটটা যদি একটু দেখি, সার্কিটটা দেখি। এই যে এখানে এটা হচ্ছে আর ওয়ান না, এটা হবে হচ্ছে আর ইন, ওই কারণে এখানে আর ইন লেখা আছে আর কি। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, আচ্ছা নিচে ওইখানে একটু চলে যাই। আচ্ছা, এখানে হচ্ছে এভিএফ, হ্যাঁ এভিএফ দিয়ে বলা হয়েছে আসলে এটা হচ্ছে ক্লোজড লুপ গেইন। কারণ এভিএফ এফ দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে আপনার ফিডব্যাক সহ গেইন, আর ফিডব্যাক সহ গেইন আমরা তো জানি এটাকে বলা হয় ক্লোজড লুপ গেইন, এটাকে বলে ক্লোজড লুপ। তার মানে এখানে এভিএফ দিয়ে প্রকাশ করা হয়েছে হচ্ছে ক্লোজড লুপ ভোল্টেজ গেইন। আচ্ছা, আর এখানে যে এভিটা আছে, এখানে এভিটা হচ্ছে ওপেন লুপ, এটা হচ্ছে ওপেন লুপ ভোল্টেজ গেইন। আচ্ছা, এখন আসি আবার আগের পড়াটাতে আসি। এইটা ছিল হচ্ছে আইডিয়াল কেসে, এই ফর্মুলাটা আমরা করছিলাম, এটা হচ্ছে আইডিয়াল কেস ধরে। আচ্ছা, এটা আইডিয়াল ছিল। আর এইটা যেটা দেখতেছেন, হ্যাঁ বিশাল একটা ফর্মুলা, এইটাও কিন্তু ইনভার্টিং এমপ্লিফায়ারের জন্যই, কিন্তু এইটা হচ্ছে নন আইডিয়াল কিংবা প্র্যাকটিক্যাল কেসের জন্য। এটা হচ্ছে নন আইডিয়াল কিংবা প্র্যাকটিক্যাল কেসের জন্য, এটা হচ্ছে নন আইডিয়াল কিংবা আমরা প্র্যাকটিক্যাল কিংবা রিয়েলও বলতে পারি। ঠিক আছে, এই আচ্ছা, এই ফর্মুলাটা তো অনেক বড়, এখানে কি দেওয়া আছে? ওয়াই দিয়ে দেওয়া আছে। আচ্ছা, ওয়াই জিনিসটা কি আপনারা কি মনে আছে? ওয়াই জিনিসটা কি? স্যার অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স স্যার। ওয়াইটাকে বলা হয় অ্যাডমিটেন্স। আচ্ছা, এখানে যে কিছু টার্ম দেখা যাচ্ছে সেটা হচ্ছে যেমন ওয়াই ইন। আচ্ছা, এইটা এখন হচ্ছে আমরা আবার একটু ইয়েতে চলে যাই, পাওয়ার পয়েন্টে, সেখানে এই জিনিসগুলো দেখবো, ওয়াই ইন কিংবা ওয়াই এফ, এই জিনিসগুলো কি।
আপনারা এই যে স্লাইডটা দেওয়া আছে, আসলে এই ফর্মুলাটা কিভাবে আসছে এখানে প্রুফটা দেওয়া আছে, আপনারা এটা একটু দেখবেন। কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে আগামী ক্লাসে জিজ্ঞাসা করেন, আমি ক্লাসের শেষের দিকে বুঝাই দেব। আচ্ছা, তবে এটা পরীক্ষার জন্য ম্যান্ডাটরি না দেখাটা আর কি। আচ্ছা, আমি তাহলে এখান থেকে একটু বের হই, এখান থেকে বের হয়ে আবার হচ্ছে ইয়েতে যাই। আচ্ছা, এখানে যেটা দেখতেছিলাম ওই ফর্মুলাটা, এই ফর্মুলাটা হচ্ছে সেম। এখানে পাশে ডায়াগ্রামটাও আছে, ওই কারণে দেখতে সুবিধা হবে, তাই এটাই দেখাচ্ছি। আচ্ছা, যেটা বললাম এখানে এভিএফ টা হচ্ছে ক্লোজ লুপ ভোল্টেজ গেইন, আর এভি টা হচ্ছে ওপেন লুপ ভোল্টেজ গেইন। তো ওপেন লুপের ভোল্টেজ গেইনটা কোথায় থেকে পাবেন? এই ওপেন লুপের ভোল্টেজ গেইনটা নরমালি হচ্ছে আপনি যেই ম্যানুফ্যাকচারের অপেম আইসিটা ইউজ করবেন সেইখানে ওরা উল্লেখ করে দেয়। মানে ম্যানুফ্যাকচারের যে স্পেসিফিকেশন, মানে আইসির যে ডাটা শিট থাকে সেখানে হচ্ছে ওপেন লুপ গেইনটা কত হবে সেটা বলে দেওয়া থাকে, সেখান থেকে আপনি এই মানটা পাবেন। আচ্ছা, আর ওয়াই ইন, ওয়াই তো কিছুক্ষণ আগেই বললেন, ওয়াইটা হচ্ছে অ্যাডমিটেন্স। আচ্ছা, অ্যাডমিটেন্সের সাথে ইম্পিডেন্সের রিলেশনটা মনে আছে? স্যার উল্টা, স্যার উল্টা। স্যার আনুপাতিক স্যার। হ্যাঁ হ্যাঁ, দুইটা হচ্ছে ইনভার্সলি ইকুয়াল টু আর কি বলা যায়। আচ্ছা, আমরা তাহলে বলতে পারি যেহেতু রেজিস্ট্যান্সের ইম্পিডেন্স আরই, এই কারণে এখানে আমরা বলতে পারি জেড এফ ইকুয়াল টু আর এফ, তারপর হচ্ছে বলা যায় জেড ইন ইকুয়াল টু আর ইন। আর এইখানে আমরা তো জানি ভিতরে একটা আর আই একটা থাকে, মানে হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, যেটাকে আমরা নর্মালি আর আই বলে থাকি। আচ্ছা, আমরা বলতে পারি হচ্ছে জেড আই ইকুয়াল টু আর আই। আচ্ছা, এখন যদি আমরা ওয়াই আই বের করি, ওয়াই আই ইকুয়াল টু লিখতে হবে হচ্ছে, যেহেতু রিলেশনটা হচ্ছে ইনভার্স, তাহলে হচ্ছে ওয়াই আই ইকুয়াল টু 1/RI লেখা যায়। তারপর হচ্ছে ওয়াইএফ, ওয়াইএফ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 1/ZF। আবার ZF আর RF হচ্ছে সমান, তার মানে হচ্ছে 1/RF। সিমিলারলি একইভাবে ওয়াই ইন ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/Z in, তার মানে হচ্ছে 1/RIN। ঠিক আছে, এইভাবে হচ্ছে এখানে যে টার্মগুলো দেখেন সেখানে হচ্ছে সব ওয়াই দিয়েই আছে, এবং এই টার্মগুলো আছে এখানে ওয়াই ইন আছে, এখানে ওয়াই ইন আছে, এখানে ওয়াইএফ, এখানে ওয়াইএফ, এখানে ওয়াইআই আছে। এই ফর্মুলাটা হচ্ছে আমরা প্যাট্রিক্যাল ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আসলে একুরেট রেজাল্ট পাওয়া যাবে। আমরা আগে তো আইডিয়াল ধরে করছিলাম, এটা হচ্ছে একদম একুরেট রেজাল্টের জন্য আমরা এইভাবে করতে পারি আর কি। মিলার থিওরাম থেকে কিন্তু সরাসরি ফর্মুলাটা বের হয়নি। মিলার থিওরাম যেটা শুধুমাত্র কি করছে, শুধুমাত্র যে ফিডব্যাকটা তুলে দিছে, ফিডব্যাকটা তুলে দিয়ে প্যারালালি দুইটা আনছিল বলে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে গেছে। ওইটুকুই, ওইটুকুই হচ্ছে মিলার থিওরাম। বাকি যে ক্যালকুলেশন গুলো আছে কিংবা ডিরাইভেশনটা আছে সেটা নর্মাল হচ্ছে ম্যাথমেটিক্স এর মতো। আচ্ছা, এখন যদি মিলার থিওরামের যদি কিছু অ্যাপ্লিকেশন যদি দেখতে চাই, এই অ্যাপ্লিকেশনটা অলরেডি আমরা দেখেই ফেলছি ডান পাশে অ্যাপ্লিকেশনটা, কারণ ডান পাশে অ্যাপ্লিকেশনটা তো অলরেডি ইনভার্টিং এমপ্লিফায়ারে ছিল। এখানে যে আরএফটা আছে, আরএফটা তুলে দিলে আমরা এখানে ভি1 থেকে একটা রেজিস্ট্যান্স দিয়ে লিখতে পারি, আর হচ্ছে ভি0 থেকে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সিমিলারলি যখন একটা ট্রানজিস্টর সার্কিট থাকবে কিংবা বিজেটি সার্কিট থাকবে, এখানে যে আরএফটা আছে এটাকে আমরা ইচ্ছা করলে তুলে দিতে পারি। তুলে দিয়ে এখানে হচ্ছে বেস থেকে একটা গ্রাউন্ডে একটা রেজিস্ট্যান্স আসবে এক্সট্রা, আর হচ্ছে কালেক্টর থেকে একটা গ্রাউন্ডে রেজিস্ট্যান্স আসবে। এরপরে হচ্ছে আমরা অ্যানালাইসিসটা অনেক ইজি হয়ে যাবে। এইভাবে হচ্ছে আমরা মিলার থিওরাম ইউজ করতে পারি। এখন মিলার থিওরাম নিয়ে কারো কোনো
কোশ্চেন আছে কিনা। মানে এখানে এটা আসলে কোনো ম্যাথ নাই, হ্যাঁ, এটা শুধু থিওরিটাই দেখানোর জন্য। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, এখানে আমরা কিছু টপিক দেখব, যেমন হচ্ছে এটা হচ্ছে ভোল্টেজ লেভেল ডিটেক্টর। ভোল্টেজ লেভেল ডিটেক্টর, ভোল্টেজ লেভেল ডিটেক্টর টোটাল হচ্ছে 4 রকম আছে। কি কি 4 রকম? যেমন এখানে যে ফার্স্ট টাইপটা দেখা যাচ্ছে হচ্ছে পজিটিভ আর হচ্ছে নন ইনভার্টিং। সেকেন্ড টাইপটা যদি বলা যায় সেটা হচ্ছে পজিটিভ ইনভার্টিং। তারপর থার্ড টাইপটা হচ্ছে নেগেটিভ নন ইনভার্টিং, আর হচ্ছে নেগেটিভ ইনভার্টিং। তার মানে আসলে পজিটিভ আর ইনভার্টিং নন ইনভার্টিং এর মধ্যে কম্বিনেশনটা, যেমন আমরা যদি একটা ছোট্ট একটা লিস্ট যদি করি, তাহলে হচ্ছে বামে লিখলাম পজিটিভ, আর তারপর লিখলাম হচ্ছে নেগেটিভ, আর ডান পাশে লিখলাম হচ্ছে নন ইনভার্টিং, বামে লিখলাম হচ্ছে নন ইনভার্টিং, আর এখানে লিখতেছি হচ্ছে ইনভার্টিং। এই যদি এইভাবে যদি লেখা হয় তাহলে যেমন কম্বিনেশন আর কি, যেমন পজিটিভকে যদি নিয়ে চিন্তা করি তাহলে হচ্ছে পজিটিভ থেকে 2 রকম, একটা হচ্ছে নন ইনভার্টিং আর একটা হচ্ছে ইনভার্টিং। নেগেটিভ নিয়ে হচ্ছে 2 রকম, একটা হচ্ছে নন ইনভার্টিং আর একটা ইনভার্টিং। এই কারণে এখানে টোটাল 4 রকম আছে। যদি আমরা একটা বুঝতে পারি তাহলে আসলে 4টাই বুঝতে পারবো। আচ্ছা, প্রথমে একটু সার্কিট ডায়াগ্রামটা একটু খেয়াল করি। সার্কিট ডায়াগ্রামে একটা দেখা যাচ্ছে অপেম আছে। অপেমের যেমন এইখানে ইনভার্টিং টার্মিনালে, আচ্ছা ফার্স্টে আসি হচ্ছে এটাকে পজিটিভ কেন বলা হয়েছে। আচ্ছা, স্যার আমাদের কি নন আইডিয়াল কেসের ম্যাথ করাবেন না? না, এখানে নন আইডিয়াল কেসের ম্যাথ করানো হবে না। হুম, আচ্ছা ঠিক আছে। হুম। আচ্ছা, এখন এটা দেখি এখানে যে ইনভার্টিং ইনভার্টিং এর সাথে যেই কি কানেক্ট আছে, একটা রেফারেন্স ভোল্টেজ, এবং রেফারেন্স ভোল্টেজটা নর্মালি সব সময় ডিসি হয়ে থাকে। রেফারেন্স ভোল্টেজের সাথে যে ইনপুটটা সেটা ডিসি হয়ে থাকে, রেফারেন্স ভোল্টেজ। আরেক নন ইনভার্টিং টার্মিনালে কানেক্ট আছে হচ্ছে একটা ইনপুট এসি ভোল্টেজ, এটা হচ্ছে এসি। আচ্ছা, এখানে এসি সিম্বলটা একটু অন্যরকম। হুম, এই সিম্বল নর্মালি আমরা তো এসি সিম্বল হচ্ছে মানে এরকম ঢেউ দেখে অভ্যস্ত, স্যার মানে ট্রায়াঙ্গুলার টাইপ এখানে স্যার নন সাইনোসয়েডাল আর কি, নন এরকম দেখা যাচ্ছে। সাইনোসয়েডাল ইনপুট সিগন্যাল। হ্যাঁ, সাইনোসয়েডাল না। আহ, এবং হচ্ছে আর এটা যেহেতু একটু দেখা যাচ্ছে একটা আহ, এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার ওয়েভ। জি অনেক স্যার, সময় এটাকে ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার ওয়েভ বলে। এটা হচ্ছে অনেক সময় যে সব সময় যে এরকমই থাকবে সাইনটা তাও না, এরকমও থাকতে পারে। ঠিক আছে, মানে এরকমও সাইন দিয়েও ট্রায়াঙ্গুলার ওয়েভ ইনপুটটা এরকম হইতেই পারে। কারণ নর্মালি এই সিম্বলটাই আসলে এসির ক্ষেত্রে ইউজ করা হয়। হুম, এই। আচ্ছা, এখন হচ্ছে যেটা দেখি, এখন পজিটিভ আর নন ইনভার্টিং নামটা কেন হলো। এখানে দেখতে হবে রেফারেন্স ভোল্টেজের কোন টার্মিনালটা হচ্ছে অপেমের সাথে কানেক্ট। রেফারেন্স ভোল্টেজে দেখা যাচ্ছে এখানে স্যার পজিটিভ মাইনাসটা। পজিটিভ টার্মিনালটা, রেফারেন্সের কোন পোলারিটিটা অপেমের সাথে কানেক্ট, প্লাস জি পোলারিটিটা, স্যার, তাই না? জি স্যার, পজিটিভটা কানেক্টেড। হ্যাঁ, পজিটিভটা কানেক্টেড, এইখান থেকে আসছে হচ্ছে পজিটিভ, এখান থেকে পজিটিভ স্যার আসছে। স্যার কথাটা ক্লিয়ার বুঝিনি স্যার, আরেকবার একটু রিপিট করেন। হ্যাঁ, আমি বলতেছি হচ্ছে যে রেফারেন্স ভোল্টেজের যে পোলারিটি, হ্যাঁ, যেই পোলারিটিটা হচ্ছে যেই টার্মিনালটা আর কি অপেমের সাথে কানেক্ট আছে, সেই টার্মিনালের পোলারিটি কি? প্লাস স্যার। প্লাস। এই কারণে এইটার নামটা হচ্ছে পজিটিভ। আসলে রেফারেন্স ভোল্টেজটা পজিটিভ না নেগেটিভ সেটা দিয়ে হচ্ছে এই নামটা হয়। স্যার যেহেতু যদি রেফারেন্স ভোল্টেজটা যদি নেগেটিভ থাকতো তাহলে কি এটা হয়তো নেগেটিভ ভোল্টেজ লেভেল ডিটেক্টর স্যার?
নেগেটিভ হইতো তাহলে এটার নাম হইতো নেগেটিভ। আর যেহেতু এখানে রেফারেন্স ভোল্টেজটা পজিটিভ, এই কারণে পজিটিভ, কারণ পজিটিভ টার্মিনালটা কানেক্ট আছে, তো এই কারণে আমরা বলতে পারি স্যার এটা রেফারেন্স ভোল্টেজটা কি ডিসি সোর্সই হবে? হ্যাঁ ডিসি সোর্সই হবে। নর্মালি রেফারেন্স ভোল্টেজটা ডিসি সোর্সই থাকবে। আচ্ছা, আর এটাকে নন ইনভার্টিং কেন বলা হচ্ছে? এখানে দেখতে হবে যে ইনপুট যে সিগন্যালটা আছে, মানে এসি সিগন্যাল যেটা আছে, ইনপুটটা অপেমের কোন টার্মিনালে কানেক্ট আছে। দেখা যাচ্ছে ইনপুটটা এখানে কানেক্ট আছে হচ্ছে নন ইনভার্টিং জি স্যার টার্মিনাল। জি স্যার জি স্যার, জি স্যার। এই কারণে এটার নাম আমরা বলতে পারি পজিটিভ নন ইনভার্টিং ভোল্টেজ লেভেল ডিটেক্টর, এইভাবে বলা যায়, কিংবা ব্র্যাকেটে নন ইনভার্টিং লাগলেও হয়, কিংবা সরাসরি পজিটিভ নন ইনভার্টিং ভোল্টেজ লেভেল ডিটেক্টর বলা যাবে। এই কারণেই আসলে এই ডায়াগ্রামটাকে বলা হচ্ছে পজিটিভ নন ইনভার্টিং ভোল্টেজ লেভেল ডিটেক্টর। আমরা যদি নেগেটিভটা একটু খেয়াল করি, যেমন হচ্ছে এইটাই, এটার নাম পজিটিভ আর ইনভার্টিং কেন হলো? কারণ একটু খেয়াল করেন, রেফারেন্স ভোল্টেজের হচ্ছে পজিটিভ টার্মিনালটা অপেমের সাথে কানেক্টেড, এই কারণে হচ্ছে পজিটিভ। আর হচ্ছে ইনপুটটা মানে ইআই, যেটা ইআইটা কোথায় কানেক্ট? এখন ইআইটা কানেক্ট হচ্ছে ইনভার্টিং টার্মিনালে, এই কারণে এটার নাম হচ্ছে পজিটিভ ইনভার্টিং ভোল্টেজ লেভেল ডিটেক্টর। তারপরে যদি যাই, যেমন এটা দেখাচ্ছে নেগেটিভ নন ইনভার্টিং, কেন? কারণ এখানে রেফারেন্স ভোল্টেজটা হচ্ছে নেগেটিভ এবং নেগেটিভ টার্মিনালটা এটার সাথে কানেক্ট, এই কারণে এটাকে বলা হচ্ছে নেগেটিভ। আর নন ইনভার্টিং কেন? নন ইনভার্টিং কারণ হচ্ছে এখানে যে ইনপুটটা ইআইটা, এটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনালে কানেক্ট, এই কারণে এটার নাম নেগেটিভ নন ইনভার্টিং। আবার যদি লাস্টেরটা যদি একটু খেয়াল করি, নেগেটিভ ইনভার্টিং, কারণ রেফারেন্স ভোল্টেজটা এখানে নেগেটিভ পোলারিটি কানেক্ট, এই কারণে এটার নামটা নেগেটিভ। আর ইনভার্টিং হচ্ছে কারণ ইনপুটটা ইনভার্টিং টার্মিনালে কানেক্ট। এইভাবে হচ্ছে টোটাল 4 রকম আর কি। স্যার রেফারেন্স ভোল্টেজ আর ইনপুটের মানে কানেকশনের উপর এটার নামটা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেফারেন্স ভোল্টেজটা কি রকম, প্লাস না মাইনাস, আর হচ্ছে ইনপুট যে সিগন্যালটা এসি সিগন্যালটা আছে সেইটা অপেমের কোন টার্মিনালে কানেক্ট, এই দুইটার উপর ডিপেন্ড করেই এই 4 রকম হয়েছে আর কি। আচ্ছা, এখন আমরা হচ্ছে ইয়েটা দেখি, ডায়াগ্রামটা, ডান পাশের যে ডায়াগ্রামটা, এটা কিভাবে আসলো। আচ্ছা, ডান পাশের ডায়াগ্রামে এখানে আসলে আউটপুট আর ইনপুট একসাথে ড্র করা আছে, এই কারণে হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমি বোঝাচ্ছি ঠিক মতো। আচ্ছা, আউটপুটের যেমন এটার আউটপুটের রিলেশনটা কি? এটা আউটপুটের রিলেশনটা হচ্ছে এরকম, এটা আউটপুটের রিলেশনটা লেখা নাই এখানে। এটা হচ্ছে নন ইনভার্টিং এর জন্য, যেমন আউটপুটটা পজিটিভ স্যাচুরেশন হবে, ভোল্টেজ স্যাচুরেশন ভোল্টেজ কখন হবে? যখন ইনপুটটা রেফারেন্স ভোল্টেজের চেয়ে বেশি হবে। যখন ইনপুটটা মানে ইআই তো হচ্ছে ইনপুট, ইনপুট সিগন্যালটা যখন রেফারেন্স ভোল্টেজের চেয়ে বেশি হবে, তখন আউটপুটটা হবে হচ্ছে পজিটিভ স্যাচুরেশন। আর যখন হচ্ছে ছোট হবে, যখন ছোট হবে যখন ছোট হবে তখন হবে হচ্ছে নেগেটিভ স্যাচুরেশন। আচ্ছা, এখন পজিটিভ স্যাচুরেশন আর নেগেটিভ স্যাচুরেশন জিনিসটা কি? আসলে বায়াসিং এর সময় যে ম্যাক্সিমাম যে ভোল্টেজটা দেওয়া হয়, যেমন এখানে বায়াসিং এ ম্যাক্সিমাম ভোল্টেজটা দেওয়া আছে হচ্ছে প্লাস ভি, এটাই আসলে স্যাচুরেশন ভোল্টেজ। আর যে মিনিমাম যে ভ্যালুটা দেওয়া হয় সেটা কি বলা হচ্ছে নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজ। ঠিক আছে, যদি আপনি এখানে ধরেন সাপোজ বায়াসিং এ যদি 15 ভোল্ট দিয়ে থাকেন, প্লাস 15 ভোল্ট, তাহলে এইটাই স্যাচুরেশন ভোল্টেজ 15 ভোল্ট হবে। আর যদি এখানে মাইনাস 15 ভোল্ট দিয়ে থাকেন, তাহলে হচ্ছে মাইনাস স্যাচুরেশন ভোল্টেজটা হবে হচ্ছে -50। মানে বায়াসিং এর যে ভোল্টেজটা সেটাকেই বলা হচ্ছে স্যাচুরেশন ভোল্টেজ। আচ্ছা, এখন আমরা দেখি হচ্ছে এই ডায়াগ্রামটা কিভাবে আসলো। প্রথমে এখানে ইনপুট আর আউটপুটটা একসাথে ড্র করা আছে, তো আমরা একটু প্রথমে ইনপুটটা একটু দেখি, ইনপুট কোথায় কোথায়। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে রেফারেন্সে। রেফারেন্স ভোল্টেজটা যেহেতু পজিটিভ এবং এটা ডিসি, আচ্ছা ধরেন সাপোজ যদি আপনাদের কখনো বলা হয় যে 2 ভোল্ট
ড্র করতে হবে। ধরেন হচ্ছে এরকম একটা কার্ভ দেওয়া আছে, ধরেন এটা টি দেওয়া আছে, বললো এখানে 2 ভোল্টটা ইন্ডিকেট করেন, তাহলে কিভাবে ইন্ডিকেট করবেন? স্যার ম্যাক্সিমাম পয়েন্টে 2 ভোল্ট দিব, একটা ম্যাক্সিমাম, শেপ, ওয়েভ শেপ আঁকার পরে সেটার ম্যাক্সিমাম পয়েন্টে 2 ভোল্ট যাবে। ধরেন হচ্ছে আমি এইটা হচ্ছে 2 পয়েন্ট, এরপরে কি করব? স্যার যে কোনো স্যার একটা ওয়েভ নেগেটিভ শেপ আঁকাই দেন। 2 ভোল্ট হবে স্যার। হ্যাঁ, সাইনোসয়েডাল এখানে একটা যে স্কোয়ার ওয়েভটা না, জি এটা তো স্যার। ডিসি, এটা তো ডিসি, 2 ভোল্ট তো ডিসি, তাই না? এটা কিভাবে আচ্ছা প্লট আচ্ছা করবো এখানে? -2 তো হবে না, -2 হলে তো সেটা এসি হয়ে গেল। আচ্ছা। স্যার ডিসির জি কথা স্যার। বলতেছেন? হ্যাঁ, ডিসির স্যার কথা। এটা কিভাবে হবে তাহলে স্যার? হুম, এটা হচ্ছে টু জি স্যার। ভোল্ট এটা হচ্ছে ডিসি। স্যার ডিসি হলে তো যে উপরেই থাকবে আর কি, উপরের অংশে থাকবে। ডিসি মানে এখন এটা সাথে টাইমের রেসপেক্টে ড্র করতে হবে। ডিসি কি টাইমের সাথে কোনো চেঞ্জ হয় ডিসি, ডিসি সোর্সে? না স্যার স্যার। তাহলে স্ট্রেট লাইন হবে স্যার, তাহলে ডিরেক্ট ওইখান দিয়ে একটা 2 ভোল্টের স্ট্রেট, ওইখান দিয়ে। হ্যাঁ জি স্যার, জি স্যার। স্ট্রেট লাইন হবে, যেহেতু ডিসি তো টাইমের সাথে আসলে কোনো রিলেশন নেই, সেটা টাইম যাই থাকুক না কেন সবসময় মানটা হচ্ছে 2 ভোল্টই থাকবে। এই কারণে এটা হচ্ছে জি স্যার, টাইমের ইকুয়াল উপর, থাকবে। হ্যাঁ টাইমের উপর ইন্ডিপেন্ডেন্ট, এই কারণে টাইমের সাথে কোনো রিলেশন নাই, তাহলে এটা প্যারালাল আর কি। আচ্ছা, এখন এইখানে যেহেতু রেফারেন্স ভোল্টেজটা পজিটিভ, আর এখানে যে একটা 0 পয়েন্ট দেওয়া আছে এটা হচ্ছে 0, এই কারণে রেফারেন্স ভোল্টেজ যেহেতু পজিটিভ, এই কারণে আমি ডান পাশের ডায়াগ্রামে যে লাল লাইনটা ড্র করতেছি, এই কারণে এটা বলা হয়েছে এখানে হচ্ছে এটা রেফারেন্স ভোল্টেজ। আচ্ছা, তাহলে রেফারেন্স ভোল্টেজটা আমরা এখানে ড্র দেখলাম। আচ্ছা, এরপর হচ্ছে ইনপুটটা দেখি। যেহেতু ইনপুটটা এখানে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, ইনপুটটা হচ্ছে এখানে এটা আমি একটা পার্পল লাইন দিয়ে ইনপুট লাইনটা আবার এখানে ওভাররাইট করতেছি যেন হচ্ছে বুঝতে পারেন। এটা হচ্ছে ইনপুট ইআই যেটা, হুম, ইআইটা একটা আমি পার্পল লাইন দিয়ে একটু কালার করে দেখাইলাম, এটা হচ্ছে ইনপুট। এই দুইটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে ইনভার্টিং টার্মিনালে ইনপুট দেওয়া আছে আর একটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনালে ইনপুট দেওয়া আছে। আচ্ছা, এখন আপনাকে ড্র করতে হবে হচ্ছে আউটপুটটা। আচ্ছা, এখন আউটপুটের ইকুয়েশনটা একটু খেয়াল করি। ইকুয়েশনটা কি আছে? ইআই এর মানটা রেফারেন্সের চেয়ে বড় হইলে, তার মানে রেফারেন্সের সাথে কম্পেয়ার করা হচ্ছে। আচ্ছা, তাহলে ধরেন সাপোজ এই যে 2 ভোল্টের যে ডায়াগ্রামটা ড্র করলাম, ধরেন হচ্ছে একটা পয়েন্ট দিলাম, এটা ধরেন 1 নম্বর পয়েন্ট, আর এটা ধরেন দিলাম হচ্ছে 2 নম্বর পয়েন্ট। তাইলে 1 নম্বরটা কি 2 ভোল্টের চেয়ে বড় বলতে পারবো না ছোট হবে 1 নম্বর পয়েন্টটা? এখানে দুইটা পয়েন্ট ড্র করছি, 2 ভোল্টের উপরের দিকে একটা 1 নম্বর পয়েন্ট দিছি, 2 নম্বর পয়েন্টটা দিছি হচ্ছে 2 ভোল্টের লাইনের নিচে। তাহলে 1 নম্বর পয়েন্টটা এটা কি 2 ভোল্টের চেয়ে ছোট হবে মানটা, না 2 ভোল্টের স্যার না চেয়ে বড় স্যার, হবে। না স্যার বড় হবে স্যার স্যার, বড় এটা এক হবে। নাম্বারটা হইলে। হ্যাঁ বড় হবে, কারণ হচ্ছে আমরা তো জানি আমরা হচ্ছে যত উপরের দিকে যাব তত হচ্ছে বেশি পজিটিভ, তাই না? তার মানে হচ্ছে এখানে 1 নম্বরটা বেশি বড় এবং 2 নম্বরটা হচ্ছে 2 ভোল্টের চেয়ে ছোট। আচ্ছা, সেই অনুযায়ী এখানে যদি একটু খেয়াল করি, তাহলে এখানে একটু শর্তটা দেখি, এখানে কি ইআই যখন রেফারেন্সের চেয়ে বড়, তার মানে রেফারেন্সের এই লাইনটা যে আছে লাল লাইনটা, লাল লাইনের উপরে যে ইআই এর পোর্শনটা আছে সেইটাতে হচ্ছে ইআই এর মানটা তাইলে বড় হবে। তাহলে ইআই এর মানটা রেফারেন্সের উপরে কতটুকু আছে? এই পোর্শনটা আমি একটা সবুজ লাইন ড্র করতেছি, এই পোর্শনটা বড়, আর হচ্ছে এই পোর্শনটা বড়। বাকি আর কোথাও কি বড় আছে এই দুইটা বাদে? না স্যার। এই দুইটা পোর্শনই কিন্তু হচ্ছে ইআই এর মানটা রেফারেন্সের চেয়ে বড়, কারণ রেফারেন্স লাইনের উপরে আছে, তার মানে রেফারেন্সের চেয়ে বড়, সোজা কথা। আচ্ছা, আর রেফারেন্সের চেয়ে বড় হইলে কি আউটপুটটা? রেফারেন্সের বড় হইলে আউটপুটটা দেওয়া আছে হচ্ছে প্লাস ভি স্যাচুরেশন। তার মানে এখানে যদি প্লাস ভি স্যাচুরেশন ধরা হয় তাহলে হচ্ছে এই বরাবর হচ্ছে
ওই সময়ে আর কি, যখনই রেফারেন্সের চেয়ে ইআইটা বড় হবে তখনই আউটপুটটা হয়ে যাবে হচ্ছে প্লাস স্যাচুরেশন। আর যখন ছোট হবে, ছোটর সময় হচ্ছে মাইনাস স্যাচুরেশন। কারণ তার মানে যখনই ছোট হয়েছে তখনই কিন্তু এই প্লাস স্যাচুরেশন থেকে সেটা চলে আসছে এই মাইনাস স্যাচুরেশনে। আবার যখন বড় হয়েছে সেটা আবার চলে গেছে হচ্ছে প্লাস স্যাচুরেশনে। এইভাবে করে আউটপুটটা পাওয়া গেছে। ঠিক আছে, মানে এই শর্তটা ফুলফিল করছে, এই শর্তটা ফুলফিল করে আসলে এই আউটপুটটা ড্র করা হয়েছে। আচ্ছা, এখন জি এই স্যার, বুঝতে আউট পারছি স্যার। এখন এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা নেক্সটে চলে যাই। আগেরটা বুঝতে পারলে এটা আসলে খুব ইজিলি বোঝা সম্ভব, আগেরটার মতনই। এখানে একটু খেয়াল করি, যেহেতু এখানে রেফারেন্স ভোল্টেজটা পজিটিভ, এই কারণে হচ্ছে এখানে সবুজ লাইন দিয়ে রেফারেন্স ভোল্টেজটা ইন্ডিকেট করলাম। আর ইনপুটটা আগের মতনই, ইনপুটটা হচ্ছে যদি আগের পার্পল লাইন দিয়ে যদি প্রকাশ করি তাহলে হচ্ছে এটা হচ্ছে ইনপুটটা। আচ্ছা, এটার শর্তটা কি? এটার শর্তটা হচ্ছে আউটপুটটা হবে হচ্ছে আগেরটার উল্টাটা। যেমন আগের শর্তটা কি ছিল, ইনপুটটা যদি রেফারেন্স হচ্ছে বড় হয় তাইলে হচ্ছে প্লাস স্যাচুরেশন। এখন হবে কি, বড় হইলে মাইনাস স্যাচুরেশন আর ছোট হইলে প্লাস স্যাচুরেশন। যেহেতু আগেরটা নন ইনভার্টিং ছিল, নন ইনভার্টিং আর ইনভার্টিংটা হচ্ছে জাস্ট উল্টা। আগেরটাতে যেটাতে প্লাস পাইছিলাম সেটাতে এবার মাইনাস পাবো, আর যেটাতে মাইনাস পাইছিলাম সেটাতে প্লাস পাবো। তার মানে হচ্ছে রেফারেন্স হচ্ছে বড় হইলে মাইনাস স্যাচুরেশন আর ছোট হইলে প্লাস স্যাচুরেশন। আচ্ছা, এটা আগের মতো করেই একটু চিন্তা করি, একটু দেখি। রেফারেন্স হচ্ছে বড় কোনটা, আগের মতনই এই পোর্শনটা হচ্ছে বড় রেফারেন্স হচ্ছে, আবার এখানে হচ্ছে এই পোর্শনটা বড়। আচ্ছা, তার মানে যখনই বড় হবে তখন কি হবে, বড় হলে তো এটা এর মানটা যখন রেফারেন্স হচ্ছে বড় তখন হচ্ছে মাইনাস স্যাচুরেশন। তার মানে যখনই বড় হবে তখন হচ্ছে এটা মাইনাস স্যাচুরেশন। তার মানে এই নিচ লাইনটা, আবার হচ্ছে এই যে এইখানকার লাইনটা। আর যখনই ছোট হবে, যখন ছোট মানে এই দুইটা জায়গা, এইটার এই জায়গাটা বাদে তো হচ্ছে সব জায়গাতেই ছোট। তার মানে এই সময় কি হবে, প্লাস স্যাচুরেশন। এই কারণে এইখানে হচ্ছে প্লাস স্যাচুরেশন হয়েছে, আর এখানে মাইনাস স্যার স্যাচুরেশন। এখানে মানে যখন মানে কন্ডিশনে আমার ছোট ছিল ইনপুট ভোল্টেজটা, তখন আমার মাইনাস বি সেট হয়ে গেছে উপরের লাইন থেকে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে উল্টে গেছে আগেরটার সাথে। একটু ডায়াগ্রামটা খেয়াল করেন, আগের আউটপুটটা আর এই আউটপুটটা জাস্ট উল্টা। ঠিক আছে, এটা ছিল নন ইনভার্টিং, আগেরটা বড় হইলে প্লাস স্যাচুরেশন হইতো, আর এখানে বড় হইলে মাইনাস স্যাচুরেশন। যদি এখানে একটা কম্পারিজন আছে, যদি একটু খেয়াল করেন, হ্যাঁ, এটা হচ্ছে পজিটিভ নন ইনভার্টিং, আর হচ্ছে এটা হচ্ছে তার নিচেরটা হচ্ছে পজিটিভ ইনভার্টিং। একটু খেয়াল করেন, আউটপুটটা খেয়াল করেন, এটার আউটপুটটা খালি হচ্ছে জাস্ট উল্টা। হ্যাঁ, এটার ডায়াগ্রামটা আর এটার ডায়াগ্রামটা জাস্ট আউটপুটটা উল্টে গেছে, যেহেতু একটা ইনভার্টিং আর একটা নন ইনভার্টিং। আচ্ছা, এখন আমরা একটু নেগেটিভে চলে যাই। এটাকে নেগেটিভ কেন বলা হচ্ছে? নেগেটিভ বলা হচ্ছে কারণ এখানে রেফারেন্স ভোল্টেজটা নেগেটিভ, এই কারণে। আর নন ইনভার্টিং তো আগের মতনই, নন ইনভার্টিং টার্মিনাল ইনপুটটা কানেক্ট আছে, তাই। আচ্ছা, এখানে যেহেতু এটা হচ্ছে জিরো লাইন। আচ্ছা, নন ইনভার্টিং এর শর্তগুলো কিন্তু একই রকম। যেমন আমরা প্রথম যে নন ইনভার্টিং এর যে শর্তটা দেখলাম, আউটপুটের যে শর্তটা, এখানে যে আউটপুটের যে শর্তটা ছিল, এইটা নন ইনভার্টিং এর জন্য হচ্ছে শর্তটা হচ্ছে সেম, কোনো চেঞ্জ নেই। তার মানে হচ্ছে ইআই এর মানটা যখন বড় হবে তখন হচ্ছে স্যাচুরেশন।
এটা একদম সেম, মানে নন ইনভার্টিং এর এটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, আউটপুটের রিলেশনটা দুইটার জন্যই সেম। একইভাবে ইনভার্টিংটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, দুইটার রিলেশনটা হচ্ছে সেম। আচ্ছা, যে এখানে রেফারেন্স ভোল্টেজটা নেগেটিভ, এই কারণে এখন হচ্ছে লাইনটা জিরো লাইনের উপরে তো হবে না, এখন তাইলে নিচে হবে। তাহলে এটা নিচে দেওয়া হইলো। আর ইনপুটটা আগের মতনই আছে, ইনপুটটা তো ইআই, পার্পেল লাইন দিয়ে ড্র করলাম। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করি তো, এই কখন হচ্ছে একটু দেখেন তো, এটা তো রেফারেন্স লাইন, রেফারেন্স লাইনের সাথে যদি কম্পেয়ার করি, কোন সময় ইআইটা রেফারেন্সের চেয়ে ছোট? আমাদের শুধু হচ্ছে ছোট, শুধু এইটুকু পোর্শনে না, আর কি? স্যার নেগেটিভ পোর্শনটা। হ্যাঁ, এইটুকু পোর্শনটা যেখানে রেফারেন্সের চেয়ে, কারণ হচ্ছে আমরা তো জানি রেফারেন্স লাইনের চেয়ে ছোট বলতে এই দিকে হইতে হবে, আর জি বড় স্যার, হইতে, নেগেটিভ অ্যামপ্লিটিউডের ওইখানে হবে, হ্যাঁ রেফারেন্স লাইনের পরের টুকু। আর এইটা হচ্ছে বড় হইতে হবে, তাহলে ছোট তো অবশ্যই এই যেখানে সবুজ যে, স্যার রেফারেন্সের নিচে যেটা ওইটাই ছোট আর কি, হ্যাঁ আর উপরে যতটুকু আছে পুরোটাই বড়। হ্যাঁ পুরোটাই বড়। তার মানে এখানে এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে শুধু একটা পোর্শনই আছে। তার মানে ছোট হইলে কি হবে? ছোট হইলে হচ্ছে হবে মাইনাস স্যাচুরেশন। এই কারণে যখন ছোট হয়েছে তখন এখানে হচ্ছে মাইনাস স্যাচুরেশন দেওয়া আছে, আর যখনই বড় হয়েছে তখন এটা এই মাইনাস থেকে হয়ে গেছে প্লাস। এটাও একই রকম, যখনই বড় তখনই হচ্ছে প্লাস। এইভাবে হচ্ছে এটা হয়েছে। স্যার হুম আমরা যখন স্যার ওইটা আঁকবো তখন স্যার এটা মানে কিভাবে আঁকতে হবে? এটা কি আলাদা করে না একসাথে এভাবে? স্যার আলাদা করে আঁকলে হয়তো আরো ইজি হতো নাকি? যেভাবে সুবিধা ইচ্ছা করলে আলাদা করে ড্র করতে পারেন, কোনো সমস্যা নেই। আলাদা করে ড্র করলে কিন্তু এই জিনিসটা আপনাদের একটু দেখতে হবে যে কোন সময়ে এটা চেঞ্জ হচ্ছে। যেমন আলাদা করে যদি ড্র করতে চান তখন হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ধরেন হচ্ছে সাপোজ এটা জিরো লাইন, এটা হচ্ছে রেফারেন্সের লাইন, এটা মাইনাস ভি রেফারেন্স আর কি সাপোজ এটা, আর এটা ধরেন হচ্ছে ইনপুট। এরকম ধরা হলো। আচ্ছা, যদি আলাদা করে ড্র করতে চান তখন হচ্ছে নিচে আলাদা একটা লাইন ড্র করবেন। করার পর হচ্ছে এখানে ছোট পোর্শন কতটুকু, এখানে হচ্ছে যদি ছোট পোর্শন ধরলাম হচ্ছে এটা হচ্ছে প্লাস ভি স্যাচুরেশন, আর এটা ধরলাম হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশন। আচ্ছা, তাইলে এখন আপনাকে যেটা করতে হবে, আমরা তো জানি যে এখানে হচ্ছে এই যে রেফারেন্স যে লাইনটা আছে, এর উপরে কতটুকু এটা দেখতে হবে। তার মানে আপনার আলাদা করে ড্র করতে হলে এইখান থেকে একটা ডট ডট লাইন দিয়ে নিচে বরাবর নিয়ে আসতে হবে, আবার হচ্ছে এইখান থেকে একটা ডট ডট লাইন দিয়ে নিচে। এই ডট ডটটা আসলে আনা হচ্ছে বোঝার জন্য যে কতটুকু পোর্শনটা, ঠিক আছে? এরপরে হচ্ছে জি স্যার, জি স্যার। এরপরে হচ্ছে খুব ইজিলি ড্র করতে পারবেন এখান থেকে এইটুকু, তারপর হচ্ছে এইটুকু, তারপর হচ্ছে এইভাবে করে আলাদা করে ড্র করা যাবে, ঠিক আছে? যার যেটা সুবিধা হয়। স্যার এখানে উঠতে আর নামতে লাইনের তো কোনো টাইমের প্রয়োজন হবে না, ঠিক না স্যার? না, এখানে নির্দিষ্ট কোনো নাই, মানে টাইম যেহেতু ভ্যালু দেওয়া নাই, আপনি যেইভাবে ড্র করবেন সেইভাবে আপনাকে আউটপুটটা দিতে হবে। হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। ইচ্ছা মতো দিলে কিন্তু হবে না, মানে মানটা আপনি ইচ্ছা মতো ধরেন সমস্যা নেই, কিন্তু এই যে স্কোয়ার একটা হচ্ছে, মানে প্লাস স্যাচুরেশনে যাচ্ছে, এটা তো আসলে কোন পয়েন্টে যাচ্ছে? এই যে ট্রানজিশন পয়েন্টটা যেখানে হচ্ছে আসলে রেফারেন্সটা ইনপুটের চেয়ে বড় কিংবা ছোট, সেইখানেই কিন্তু ট্রানজিশনটা হচ্ছে, সেই জিনিসটা যেন বোঝা যায়, ঠিক আছে? তাইলেই হবে। জি স্যার, ঠিক আছে। এরপর হচ্ছে লাস্টেরটা হচ্ছে নেগেটিভ ইনভার্টিং। এটা শর্তটা হচ্ছে আগের মতন, ইনভার্টিং এর মতনই, এটা হচ্ছে জাস্ট উল্টাটা। আগে আমরা যে এটা যে শর্তটা দেখলাম, মানে ইনভার্টিং গুলো শর্তটা সেম,
এই কারণে যেমন এইখানে আগের মতো যদি খেয়াল করি তাহলে এটা তো রেফারেন্সের লাইন এবং এই পোর্শনটা দেখা যাচ্ছে ছোট। হ্যাঁ, ছোট হইলে এখানে কি হবে, এখানে ছোট হইলে হচ্ছে আসলে প্লাস স্যাচুরেশন হয়। এই কারণে যখন ছোট হয়েছে তখন হচ্ছে প্লাস স্যাচুরেশন, যখন বড় হয়েছে তখন হচ্ছে মাইনাস স্যাচুরেশন। এখানে হচ্ছে বোঝার সুবিধার জন্য চারটাই কম্পেয়ার করা আছে। আপনারা যেটা সবচেয়ে ভালো হবে এটা কম্পারিজনটা বোঝার জন্য যদি এখানে প্রতিটাতে ভি নটের ইকুয়েশনটা লিখে ফেলেন। হ্যাঁ, যদি ভি নটের ইকুয়েশনটা লেখেন তাহলে দেখবেন হচ্ছে এই ভি নট আর নেগেটিভের ভি নট, হ্যাঁ মানে এই দুইটার ক্ষেত্রে ভি নটটা সেম হবে। এই দুইটার ক্ষেত্রে ভি নটটা সেম হবে, আবার হচ্ছে এই দুইটার ক্ষেত্রে হচ্ছে ভি নটটা সেম হবে। তাহলে মানে বোঝা যাবে এখানে যদি আপনি ভি নটের ইকুয়েশনটা প্রতিটি চারটাতেই যদি লেখেন তাহলে দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে এবং একটার সাথে আরেকটা পার্থক্যটাকে খুব ইজিলি বোঝা যাবে। এই স্লাইডে আসলে নতুন কিছু দেওয়া নেই, জাস্ট কম্পেয়ার করার জন্য চারটা একসাথে দেখানো হয়েছে। স্যার এই পিডিএফটা কি আমাদের দেওয়া আছে স্যার পিএলসিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের ওই যে মডিউল 2 তে দেওয়া আছে। বিএলসির মডিউল 2 লেকচার স্লাইড মডিউল 2 তে দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা এটা দেখে একটু শেষ করব। খুব ছোট ছোট জিনিস দুইটা ওটার সাথে রিলেটেড। ইনভার্টিং স্যার কম্পারেটর। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এখানে তো যে কোনো ওয়েব হইলেও শেপটা এরকমই হইতো, ঠিক না স্যার? হ্যাঁ সাইনোসয়েডাল হইলেও এরকমই হইতো। আর স্যার এখানে বি সেটটা তো চেঞ্জ থাকলে আমরা কম বেশি নিতে হইতো নাকি স্টার্ট লাইনটা? হ্যাঁ হ্যাঁ, নিচের লাইনটা যদি আপনি যদি সাইনোসয়েডাল না হয় যদি নর্মাল যদি একটা এসি সিগন্যাল ধরেন, হ্যাঁ, যেটাতে একটু অন্যরকম, হ্যাঁ যেভাবেই ধরেন না কেন এইভাবে ড্র করলেই হবে। ঠিক আছে, সবসময় যে সাইনোসয়েডালি জি স্যার। মানে ট্রায়াঙ্গুলার দিয়ে করা হয়েছে, ট্রায়াঙ্গুলার না হলেও চলবে, যদি আপনি এখানে সাইনোসয়েডালও ধরেন তাও হবে। হুম, এই, জি স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা। এটা হচ্ছে ইনভার্টিং কম্পারেটর। হ্যাঁ, ওইটার সাথে মিল আছে। আমরা যে কিছুক্ষণ আগে যে ইনভার্টিং গুলো দেখে আসলাম, ইনভার্টিং ভোল্টেজ লেভেল ডিটেক্টর, আর এটা শর্তটা দেখেন একদম সেম। এখানে ইআই লেখা নাই, এখানে ইআই এর জায়গায় ভিআই লেখা আছে। হ্যাঁ, ইআই এর জায়গায় ভিআই লেখা আছে, শর্তটা একই রকমই। এটাকে কম্পারেটর বলা হচ্ছে। এখানে ভিআইটা হচ্ছে ইনপুট হিসেবে ইউজ করা হচ্ছে, আর এখানে এটা তো রেফারেন্স ভোল্টেজ আগের মতনই। হুম, ওইটাই যে ওই জিনিসটাই, এখানে কোনো প্লট নাই, শর্তটা একই রকম। কম্পারেটর, এটাকে কম্পারেটর কেন বলা হচ্ছে? নর্মালি আমরা হচ্ছে কম্পারেটর কখন ইউজ করে থাকি আসলে, যেমন সাপোজ যদি একটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে হ্যাঁ, একটা আমাদের একটা বিএসসি তে একটা প্রজেক্ট ছিল, যখন ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্ট করতেছিলাম। হ্যাঁ, সেই সাবজেক্টে একটা প্রজেক্ট ছিল, সেখানে হচ্ছে একটা লিফট ল্যাবে আর কি একটা লিফট কন্ট্রোলিং সিস্টেম বানাইতে হবে বিভিন্ন লজিক গেটের মাধ্যমে, এবং এখানে মেমোরি ধরে রাখার জন্য পরে এটা দেখবেন ফ্লিপ ফ্লপ বলে একটা জিনিস আছে, সেটা ইউজ করে একটা জি স্যার, কন্ট্রোল সিস্টেম জেপি বানাইতে ফ্লিপ হবে। ফ্লপ ওইগুলো আমি যাবি অনেকগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা মেমোরি ধরে রাখে আর কি, কারণ লিফটে তো আসলে মেমোরি ধরে রাখার দরকার হয়, কারণ ধরো সাপোজ উপরে একজন কেউ সুইচ টিপলো, আবার নিচেও তো কেউ টিপতে পারে, ওখানে একটা মেমোরি ধরে রাখার দরকার হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে ফ্লিপ ফ্লপ আপনার যারা এটা বুঝতে পারতেছে না, ডিজিটাল ইলেকট্রনিক্স এই জিনিসগুলো দেখাবে। হ্যাঁ? আচ্ছা, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি আর কি। এখন যেটা হয় এখানে কম্পারেটরটা কেন ইউজ করতে হয়, যেমন যখন আমাদের একটা গ্রুপ ছিল, যখন আমরা এটা ডিজাইন করছিলাম সফটওয়্যারে বিভিন্ন গেটের মাধ্যমে, ডিজাইনটা ঠিক মতো কাজ করছিল, মানে সফটওয়্যারে ডিজাইনটা ঠিক মতো কাজ করছিল, কিন্তু যখন এটা হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করা হলো, এবং যেহেতু এটা লিফট কন্ট্রোলিং সিস্টেমটা একটু বড় অনেক ছিল, আমাদের প্রায় টোটাল 8টা ব্রেড বোর্ড লাগছিল। হ্যাঁ, মানে এবং 8টা ব্রেড বোর্ডে সব জায়গায় হচ্ছে আইসি দিয়ে বসা। তখন হার্ডওয়্যারটা ইমপ্লিমেন্ট করার পর দেখা গেল হচ্ছে আউটপুট আসতেছে না। কি হচ্ছে সমস্যাটা? দেখা যাচ্ছে একটা ব্রেডবোর্ড কিংবা 2টা ব্রেডবোর্ডের পরই আউটপুটটা 0 হয়ে যাচ্ছে। হুম, কোথাও আর নর্মালি তো ডিজিটাল ইলেকট্রনিক্সের যত মানে
গেট আছে কিংবা যত আইসি আছে সবগুলা কাজ করে হচ্ছে 5 ভোল্টে। দেখা যাচ্ছে দুইটা ব্রেডবোর্ডে, ধরেন একটা ব্রেডবোর্ডে প্রায় পাঁচটার মতো আইসি ধরানো যায়। দেখা যাচ্ছে একটা ব্রেডবোর্ডের আইসির পরেই হচ্ছে আউটপুটটা যেখানে হাই আসার কথা সেখানে কিছুই পাচ্ছি না, ইনপুটটা যাই দেওয়া হোক না কেন সবসময় জিরোই পাওয়া যাচ্ছে। সেইখানে সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল হচ্ছে সেখানে ভোল্টেজটা ড্রপ হয়ে গেছে। কিভাবে ড্রপ হইলো? কারণ প্রতিটা আইসিরই কিছু না কিছু ইন্টারনাল ইম্পিডেন্স থাকবেই। হুম যেহেতু আমরা সেটা আইডিয়ালি চিন্তা করা হচ্ছে না সেখানে, সেটা তো প্র্যাকটিক্যাল কেস। আর যখন সফটওয়্যারে সেটা ডিজাইন করা হয়েছিল সেটা কিন্তু হচ্ছে একটা আইডিয়াল ছিল, সফটওয়্যারে তো কোনো লস টস নাই, সেটা আইডিয়াল ছিল। কিন্তু হার্ডওয়্যারে যেটা সমস্যা হয়েছিল, প্রতিটা আইসির একটা ইন্টারনাল তো ইম্পিডেন্স থাকায় প্রতিটা আইসির মধ্যেই কিছু না কিছু ভোল্টেজ ড্রপ হয়েই গেছে। দেখা যাচ্ছে 5-6টা আইসি ইউজ করার পর কিংবা 10টা আইসি ইউজ করার পর সেই ভোল্টেজ ড্রপ হইতে হইতে একদম জিরোর কাছাকাছি চলে গেছে। এই কারণে ওই পরবর্তী স্টেজের যে আইসি জি গুলা স্যার। বুঝতে পারতেছে না এটা হাই না লো। এবং হচ্ছে সবসময় লোই পাচ্ছে। সেই ক্ষেত্রে এটা ইউজ করতে হয় কি, তখন আসলে যেটা সমস্যা ছিল তখন হচ্ছে আসলে এটা প্রবলেমটা ছিল এখানে একটা কম্পারেটর ইউজ করতে হতো, যে ভোল্টেজ ড্রপ যেটা হইলো সেটা মিনিমাইজ করার জন্য সেটা হচ্ছে ভোল্টেজ লেভেলটাকে আবার আপ করে দেওয়া যেন দিতে পারে, যেন লসটা মিনিমাইজ করে দিতে পারে। এখানে আসলে একটা প্রতিটা ইয়েতে একটা করে কম্পারেটর যদি ইউজ করা হইতো প্রতিটা ব্রেডবোর্ডেই, তাইলে মোটামুটি আউটপুটটা ঠিক মতো আমরা পাইতাম। যেহেতু তখনও ওইটা মাথায় আসেনি ওই কারণে প্রথমে ওইটা মিলেনি। হুম মানে সফটওয়্যারে মিলছিল বাট হার্ডওয়্যারে মিলেনি, পরে কম্পারেটর ইউজ করার পর মোটামুটি হয়েছিল আর কি। এই এখন এই কারণে এটাকে বলা হচ্ছে কম্পারেটর। নর্মালি বেশিরভাগ ইলেকট্রনিক ডিভাইসে নর্মালি আমরা দেখবেন কম্পারেটর ইউজটা হয়ে থাকে, কারণ সবকিছুই তো আসলে লস থাকে, ইন্টারনাল লস থাকে, এবং সেই লসটা নিয়ে কাজ করতে গেলে অনেক প্রবলেম হয়। যেমন আপনি ধরেন সাপোজ, আমরা তো নর্মালি জানি যে ডিজিটাল ইলেকট্রনিক্সে 5 ভোল্টে হচ্ছে হাই, মানে সেটাকে আমরা 1 ধরি, আর লো ভোল্টকে হচ্ছে 0 ধরি। এখন 5-এর জায়গায় যদি আপনি 3 ভোল্ট দেন, তখন হচ্ছে আসলে আইসিটা কি বুঝবে, সেটা হাই বুঝবে না লো বুঝবো, আইসিটারই মানে বুঝতে পারবে না, তখন এক এক সময় এক এক রকম দিবে। সেই ক্ষেত্রে 3 ভোল্ট যেটা আছে, হয় আপনাকে সেটাকে 0 বানাইতে হবে, না হয় সেটাকে 5 বানাইতে হবে। এই কাজগুলো আসলে করা হয় এই কম্পারেটরের মাধ্যমে। স্যার এইখানে কম্পারেটর কি নির্দিষ্ট পরিমাণ স্যার ওই 5 ভোল্টে আউটপুটে দেয় নাকি ফাইভ এটা ভোল্টের কি বেশিও দিতে পারে, আপনি হচ্ছে বায়াসিং এ কত দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। স্যার ঠিক আছে, যেমন হচ্ছে সাপোজ হ্যালো স্যার। যদি, হ্যাঁ স্যার আসলে হ্যাঁ বলেন। মানে ইনপুটে তো আমরা +5 ভোল্ট দ্বারা 1 বোঝাই নাকি, আর 0 দ্বারা আহ, মানে 0 ভোল্ট দ্বারা 0 বোঝাই। তাহলে স্যার কনভার্টারটা এখানে কিভাবে কাজ করবে, মানে ভোল্টেজটা কিভাবে দিবে আউটপুটে? কম্পারেটরটা হচ্ছে এই যে এই রিলেশনটা একটু খেয়াল করেন, এইখানে ডান পাশে যে রিলেশনটা আছে, ধরেন হচ্ছে সাপোজ আপনি এখানে দিচ্ছেন হচ্ছে 10 ভোল্ট, আর এখানে দিচ্ছেন হচ্ছে -10 ভোল্ট। হ্যাঁ, এখন হচ্ছে ধরেন আপনার, আচ্ছা এটা 10 না ধরে 5ই ধরি তাইলে বেশি ভালো হবে। এটা 5 ধরি, আর এখানে -10 না ধরে 0 ধরি, তাইলে একদম মিলবে। আচ্ছা, এখন ধরেন আপনার একটা কোনো কিছুতে লস হয়ে ইনপুটে আসছে হচ্ছে 3 ভোল্ট। এখন আপনাকে ধরেন আপনি চাচ্ছেন 3 ভোল্টটা আসলে 3 ভোল্ট থাকবে না, আপনাকে 5 ভোল্ট বানাবেন। তাহলে কি করতে হবে, রেফারেন্স ভোল্টেজে যদি আপনি 2 ভোল্ট দেন, তাইলে এখন কি হবে, এটার সাথে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে এই ডান পাশের ফর্মুলা অনুযায়ী সেইভাবে আউটপুটটা দিবে। আপনি তখন তাহলে এখানে যে আউটপুটটা আসবে হয় 5 আসবে, না হয় 0 আসবে, এই দুইটা লেভেলেই শুধু পাবেন। কিন্তু আপনার ইনপুটটা কিন্তু ছিল প্রথমে 3। এই 3টাকে আপনি আসলে 0 ধরবেন না 5 ধরবেন সেটা ডিপেন্ড করবে আপনি রেফারেন্স ভোল্টেজটা কত দিচ্ছেন সেটার উপর। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার, ঠিক আছে। হুম, স্যার একটু একটু কনফিউশন ছিল স্যার। হ্যাঁ 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 বলেন। স্যার ইনপুট ভোল্টেজ আমি 3 ভোল্ট দিলাম আর রেফারেন্স ভোল্টেজ 2 ভোল্ট দিলাম,
সেক্ষেত্রে তো স্যার আউটপুটে 5 ভোল্টই আসবে, তাই না স্যার? না, সেটা হচ্ছে আপনি ইনভার্টিং কনভার্টার ইউজ করবেন না নন ইনভার্টিং কনভার্টার ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করবে। কারণ ইনভার্টিং কনভার্টারের রিলেশনটা একটু খেয়াল করেন, রিলেশনটা কি আছে। জি স্যার, রেফারেন্স ভোল্টেজ যদি এখানে ছোট হয় তাহলে ইনপুট ভোল্টেজ বড় হবে, আর সেক্ষেত্রে হ্যাঁ, মাইনাস মানে জিরো হয়ে যাবে। হ্যাঁ, স্যাচুরেশন যেমন হবে। এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা কিন্তু জিরো হয়ে যাবে। হুম, ও জি স্যার, জি স্যার, বুঝতে বুঝতে হ্যাঁ, পারলাম স্যার। আর নন তাহলে ইনভার্টিং কম্পারেটরটা হচ্ছে ওই ক্ষেত্রে আবার উল্টো হবে, ইয়ে হয়ে যাবে। হুম, হুম, উল্টো হবে। হ্যাঁ, উল্টাটা হয়ে যাবে। হুম, আচ্ছা, তাহলে হচ্ছে নন ইনভার্টিং এটা দেখি, এটা হচ্ছে জাস্ট উল্টাটা। সবই ঠিক আছে, এটা জাস্ট উল্টা। নর্মালি আসলে নন ইনভার্টিং কম্পারেটরটা ইউজ করাটা সহজ আর কি, মানে হিসাবটা সহজে মনে থাকে। যদি ইনপুটটা যদি বড় হয় রেফারেন্সের চেয়ে আউটপুটটা হবে হচ্ছে বড়, মানে স্যাচুরেশন, আর ছোট হইলে মাইনাস স্যাচুরেশন। এই, হুম, আচ্ছা, আপনাদের আজকে এইটুকুই। হুম, এখানে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস, আপনাদের তো মঙ্গলবারে তো ক্লাসটা হচ্ছে। হুম, ওই দিন অবশ্য ক্লাসটা খুব একটা বড় হবে না, ক্লাসটা স্যার ছোটই হবে। তো আমাদের সরস্বতী পূজা স্যার, মনে হয় না হবে। একটু নোটিশ দিয়ে দিবে মনে হয় ভার্সিটি থেকে। হ্যাঁ, নোটিশ দিবে। মঙ্গলবারে কি আপনারা ক্লাস করবেন না? স্যার ভার্সিটি থেকেই বলে দিবে মঙ্গলবারে সরস্বতী পূজা স্যার, আর কি। হ্যাঁ, সেটা আমিও জানি। হ্যাঁ, আমিও জানি। সেটা হচ্ছে তাইলে মঙ্গলবারের ক্লাসটা একটু করতে হবে একদিন। মানে মঙ্গলবারের ক্লাসটা হইলেও কিন্তু হচ্ছে বড় হবে না, জাস্ট ধরেন আরেকটা টপিক বাকি আছে। আরেকটা টপিক বলতে ওই যে দুইটা জিরো। লাস্ট দুটা টপিক বাকি। হ্যাঁ, হ্যাঁ, দুইটা খুব ছোট ছোট টপিক, স্মোক স্মোক ডিটারমাইন। ডিটেক্টর। জি স্যার। হ্যাঁ, 30 মিনিটের একটা ক্লাস নিলেই হয়ে যাবে আর কি। আচ্ছা, সেটা যদি মঙ্গলবারে না করেন, হ্যাঁ, আমি হচ্ছে হয়তো আরেকদিন একটা টাইম দিয়ে, হ্যাঁ, করাই নিব, ঠিক আছে? জি স্যার, যদি ভার্সিটি বন্ধ দেয় স্যার মঙ্গলবারে না করাইলে মনে হয় একটু ভার্সিটি ভালো বন্ধ হতো স্যার। দিবে, ভার্সিটি বন্ধ দিবে, এটা জি আসলে স্যার, তাহলে স্যার করেন না স্যার। হ্যাঁ, তাইলে হচ্ছে অন্যদিন নেবো, তাই তো? করেন স্যার। বুঝতে পারিনি, কি বললেন?